নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন কোন ঘোষিত হয়ে গেছে, 7 দফায় নির্বাচন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে এই বাংলার রাজনীতিতে উথাল পাথাল করছে একটির পর একটি ঘটনা। সবথেকে বড় ঘটনা সাম্প্রতিককালে সন্দেশখালী। সেই সন্দেশখালী নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওটা প্রমাণ সাপেক্ষ, এখন দেখতে হবে আদৌ কতজনের ঘটনা ঘটেছে। বলেছেন সিঙ্গুরের মাটি ঐতিহাসিক মাটি, সেইখান থেকে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান। আমিও সেখানে নির্বাচনে দাঁড়ানোর আগে সেখানেই ঠাকুরকে প্রণাম করে বেরোলাম। ভাবুন তো, যে সিঙ্গুর এই কলঙ্ক বহন করছে, যে সিঙ্গুরের মাটি থেকে হয়ে যাওয়া একটা তার কারখানাকে ডিনামাইট দিয়ে ভেঙে গুঁড়িয়ে রতন টাটাকে এই বাংলা ছাড়তে বাধ্য করা হয়েছে, যে সিঙ্গুরে একটা টাটা জামশেদপুর হতে পারত, যে সিঙ্গুরকে কেন্দ্র করে এই বাংলার মানচিত্রটা বদলে যেতে পারত, শিল্পের মানচিত্র বদলে যেতে পারত, যে সিঙ্গুরকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বাঙালির স্বপ্ন সমস্ত কিছু গেঁথে যেতে পারত, সেই সিঙ্গুর থেকে আজকে চলে গেছেন রতন টাটা, সানন্দে গেছেন। সেখানে লক্ষ লক্ষ শিক্ষিত বেকাররা চাকরি করছেন, ট্রেন স্কিল লেবাররা চাকরি করছেন, অটোমোবাইল হাব তৈরি হয়েছে। গুজরাটের মানচিত্রটা বদলে গেল। আর সিঙ্গুরে সর্ষে চাষ সেটাও হচ্ছে না। ডিনামাইট দিয়ে ভেঙেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সেই অন্ধকার বুকে বই নিয়ে বেরিয়েছে বাঙালি গত কয়েক বছর, গত 14-15 বছর ধরে। তারপরও একটা শাসক দলের লজ্জা নেই। কতটা নির্লজ্জ না হলে ভাবুন তো, একজন প্রার্থী হয়েছেন দিদি নাম্বার 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি সিঙ্গুরটা ঐতিহাসিক মাটি। সিঙ্গুর কিসের জন্য ঐতিহাসিক? ঐতিহাসিক টাটাকে তাড়ানোর জন্য। সিঙ্গুর শিল্প স্থাপনের জন্য ঐতিহাসিক নয়। যদি সেখানে শিল্প স্থাপিত হতো তাহলে ঐতিহাসিক হতো। সিঙ্গুর থেকে মেরে তাড়িয়েছেন টাটাকে। সেই ভগ্নস্তূপ এখনও পড়ে আছে। সেই হতভাগ্য মানুষগুলো, গরিব মানুষগুলো চায়ের দোকান করে সংসার চালায়, তাদের চাষের জমিতে চাষ হয় না। সেই সিঙ্গুরকে নিয়ে গর্ব করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আমি খালি ভাবছিলাম, হুগলির মানুষের কি দুর্ভাগ্য বলুন তো। একটা টাটাকে তাড়িয়ে অভিশপ্ত সিঙ্গুর তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর এমন একজন প্রার্থীকে পাঠিয়েছেন যিনি সেই সমস্ত অন্ধকারটাকে ভোলানোর চেষ্টা করছেন, গিয়ে বলছেন সিঙ্গুরের মাটি ঐতিহাসিক মাটি। কপাল বটে হুগলির, কপাল বটে বাংলার। আমি আজকের এই প্রতিবেদন রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কতটা নির্লজ্জ না হলে একজন রচনা বন্দ্যোপাধ্যায় হওয়া যায়। এই নির্বাচন আবার চিনিয়ে দিল। লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নির্লজ্জের মতো কী বলেছেন আমি 3টে ভিডিও আপনাদের কাছে শোনাবো। বলছেন যে এর হুগলির মানুষ লাকি যে আমাকে তারা পেয়েছে। আমার খালি মনে হচ্ছিল যে শতাব্দী রায়ের সেই ডায়লগ একটু ভালো করে খেয়াল করে দেখুন, যে অন্য সময় তো আমি কোনো জলসা এলে আমাকে পয়সা দিয়ে টিকিট কেটে দেখতে হতো, এখানে নির্বাচনী রাজনীতিতে এসেছি, আপনারা বিনা পয়সায় আমাকে দেখতে পাচ্ছেন। অনেকটা সেরকম না? একটু ভালো করে ভাবুন তো, যে হুগলির মানুষের সৌভাগ্য যে তারা আমাকে পেয়েছেন। আমার সৌভাগ্য না, তাদের সৌভাগ্য। কতটা নির্লজ্জ হলে একজন মহিলা এটা বলতে পারেন বলতো। আমি হুগলির মা বোনেদের বলছি, আবার বলছি হুগলির মানুষকে বলছি, হুগলির মহিলাদের বলছি, একটু ভালো করে ভেবে দেখুন কতটা নির্লজ্জ না হলে একজন মহিলা বলতে পারেন যে আমাকে পেয়েছেন, আপনারা লাকি। আমি শোনাবো সেই ভিডিওটা। কি বলছেন? বলছেন সিঙ্গুর ঐতিহাসিক জায়গা। হ্যাঁ, ঐতিহাসিক জায়গা। টাটা তাড়ানোর জন্য, একটা হয়ে যাওয়া কারখানাকে বেড়ে গুড়িয়ে দেওয়ার জন্য ঐতিহাসিক। হওয়া কারখানাকে ভাঙা যায় সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কপাল পুড়েছে সিঙ্গুরের মাটির মানুষের, আর সেইটাকে ঐতিহাসিক বলে চালাচ্ছেন কে? রচনা বন্দ্যোপাধ্যায়। কীরকম হবে সাংসদ যদি নির্বাচিত হন? হতে পারবেন না, কিন্তু যদি নির্বাচিত হন কী হবে বুঝতে পারছেন? আরেকটা মিমি, আরেকটা নুসরত ইন দ্য মেকিং। যাবেন না পার্লামেন্টে, দিদি নাম্বার 1 নিয়ে ব্যস্ত থাকবেন আর এই ভণ্ডামিটা করে বেড়াবেন। যা মিমি করেছেন, যা নুসরাত করেছেন। বসিরহাটের সন্দেশখালীতে আজও নুসরাত যাননি। মিমির কথা কেউ বলেন? এই যে মিমি নুসরাতের অপদার্থতা নিয়ে এদের তো গেঁথেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের মানুষ 3 লক্ষ ভোটে মিমি চক্রবর্তীকে নির্বাচিত করেছিলেন। নুসরাতকেও কয়েক লক্ষ ভোটে নির্বাচিত করেছেন বসিরহাটের মানুষ। আর তারপর তারা কি দিয়েছেন? এই বিচারটা হবে না? এই বিশ্লেষণটা কেন হবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন ক্ষমা চাইবেন না তার জন্য? আবার একজন অভিনেত্রীকে নিয়ে এসছেন, আবার হুগলির মানুষের কপাল পোড়ানোর জন্য। বিদায় করুন হুগলির মানুষকে বলছি, বিদায় করুন। ব্যাপক ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে এই অসভ্যতার জবাব দেওয়া উচিত। কোন অসভ্যতা সেটা আমি শোনাবে করি। সন্দেশখালীর মহিলাদের ওপর ঘটে যাওয়া ঘটনা নিয়ে যখন সাংবাদিকরা চেপে ধরছেন, রচনা বন্দ্যোপাধ্যায় কী বলছেন? বলছেন ওটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, দেখতে হবে আদৌ কতজনের মধ্যে হয়েছে, আদৌ হয়েছে কিনা। ভাবখানা দেখুন। আমি ভিডিওগুলো পরপর দেখাবো আপনাদের, যে কাকে প্রার্থী করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু দেখুন। সবাই তো বলছেন না, কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা বলছেন না। কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা? সেটা তো আমাদের আগে খতিয়ে দেখতে হবে, আগে বার করতে হবে যে সত্যি তাদের সাথে সেরকম ঘটনা। ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা।
শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। সারা ভারতবর্ষের মধ্যে সিঙ্গুর হচ্ছে প্রথম আন্দোলনের জায়গা, যেখান থেকে তিনি লড়াই শুরু করেছিলেন, আজকে রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করলেন। শুনলেন আপনারা কথাগুলো? আমি 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 বলছি না, আমি তার সম্বন্ধে বক্তব্য রাখছি না। তিনি যা বললেন, একজন নির্বাচনে দাঁড়ানোর সময় একজন মহিলা বলছেন আপনারা ভাগ্যবান যেহেতু আমাকে পেয়েছেন। একজন মহিলা বলছেন সিঙ্গুর ঐতিহাসিক জায়গা, আন্দোলনের জায়গা, সেই আন্দোলন করে টাটা তাড়ানো হয়েছে, ভুলেই গেছেন। আমি দেখাবো, আমি সেসব ভিডিও আছে, সিঙ্গুরের মানুষ কী বলছে সেসব ভিডিও দেখাবো, অন্য প্রতিবেদনে দেখাবো, আজকে দেখাবো না। কিন্তু এগুলো বাংলার মানুষের জানা দরকার, সন্দেশখালীর মা বোনেদের জানা দরকার যে কোন মহিলাকে বাংলার মানুষকে নির্বাচনে প্রার্থী করার জন্য হুগলিতে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লুঠেরার কোম্পানি। আমি সেটাও দেখাবো আপনাদের কাছে। আমাদের কাছে আরও অনেক তথ্য এসছে, ভিডিও এসছে। কিন্তু একজন প্রার্থী যদি শুরুতে এই ভাষায় কথা বলেন তাহলে বোঝা যায় তাহলে এই মানুষটি আদতে শেখ শাহজাহানের দলেরই লোক, সেটাই বোঝা যায়। অর্থাৎ শেখ শাহজাহানকে ডিফেন্ড করছেন, বুঝলেন তো আপনারা? টাটাকে তাড়ানোটা ডিফেন্ড করছেন। এবং আমি লাকি নই, আপনারা লাকি আমাকে পেয়ে। বলছেন কে? রচনা বন্দ্যোপাধ্যায়। আমি শুধু একটা কথাই আজকে এই প্রতিবেদন দীর্ঘায়িত করবো না। দীপাঞ্জন চক্রবর্তীকে আমি এই নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম। আমি বললাম যে দেখুন, হুগলির মাটি থেকে সিঙ্গুরকে বিদায় করেছেন 2007-08 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে দাঁড়িয়ে রতন টাটা বলেছিলেন যে আমার কপালে বন্দুক ঠেকালেও আমি সিঙ্গুর থেকে টাটার ন্যানো গাড়ির কারখানা নিয়ে যেতাম না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমার কপালে ট্রিগার টিপে দিয়েছেন, অর্থাৎ বন্দুক চালিয়ে দিয়েছেন, ফলে আমাকে চলে যেতে হতো। 3 দিনের মধ্যে নরেন্দ্র মোদী ওয়েলকাম টু গুজরাট বলে পরের দিনই তাকে SMS করেছিলেন এবং শেষ পর্যন্ত রতন টাটা শিফট করে যান সানন্দে। এবং সেখানে ন্যানোর কারখানার পর সেখানে ফোর্ডের কারখানা, অন্যান্য গাড়ির কারখানা, আজকে অটোমোবাইল হাব করে কয়েক লক্ষ মানুষ ওই ন্যানোতে চাকরি করছেন। ন্যানো শুধু নয়, এন্টায়ার সানন্দের কোম্পানিগুলোতে কাজ করছেন। আর পাশাপাশি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সর্ষে চাষও হচ্ছে না। লোক দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন সর্ষের বীজ ছড়িয়ে, সেই চাষটাও হচ্ছে না। সেখানে জলাশয় তৈরি করতে হচ্ছে, চায়ের দোকান তৈরি করতে হচ্ছে, ওই ভ্যান চালাতে হচ্ছে। এইভাবে মানুষগুলো বেঁচে আছে না, সেটাকে নিয়ে গর্ব করছেন একজন সদ্য সিলেক্টেড প্রার্থী। আমি সেটা বোঝানোর জন্যই আজকের এই প্রতিবেদনটা পেশ করছি। এবং আমি অবশ্যই আজকের এই প্রতিবেদনে রতন টাটার সেই বক্তব্যটা, সেই সময়ের বক্তব্যটা, কতটা যন্ত্রণা নিয়ে, কতটা কষ্ট নিয়ে, একজন ভদ্রলোক যিনি বাংলায় শিল্প স্থাপন করে বাংলার শিক্ষিত বেকারদের জীবনধারাটাকে বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন, সেই মানুষটার কথাগুলোকে আজকে আপনাদের কাছে শোনাবো। সেই দিনে যেদিনকে ওই সিঙ্গুর টাটা তাড়ানোর জন্য নাকি ঐতিহাসিক বলছেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই দিনে যেদিন সন্দেশখালীর মা বোনেদের উপর আদৌ কতটা ঘটনা ঘটেছে সেটা একটু দেখতে হবে। এবং সেই দিন যেদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে আপনারা লাকি আমাকে পেয়েছেন বলে, শতাব্দী রায়ের ওই স্টাইলে, যে আপনাদের তো অনুষ্ঠানে এলে কোনো পয়সা দিয়ে আমাকে দেখতে হতো, এখন বিনা পয়সায় দেখছেন। আসলে এটাই হচ্ছে ক্লাস কালচার অফ দিস পার্টি, তৃণমূল কংগ্রেস লুঠেরার পার্টি। আমি এইটুকু বলে আমি সরাসরি গিয়েছিলাম দীপাঞ্জন চক্রবর্তী। সে মানুষটি শুধু মুম্বাই থেকে কলকাতায় এসেছেন, আমি টেলিফোনে তাকে ধরেছিলাম। আমি প্রশ্ন করলাম তাকে যে দীপাঞ্জনবাবু আজকে কী মনে হচ্ছে শুনে বলুন তো, কী মনে হচ্ছে বলুন তো? একজন ভদ্রমহিলা বলছেন নির্বাচনে দাঁড়িয়েছেন, সিঙ্গুর থেকে গিয়ে পুজো দিচ্ছে না, দিয়ে বলছেন সিঙ্গুর আন্দোলনের মাটি, আন্দোলন করে তো টাটাকে তাড়ানো হয়েছে, আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বুঝিয়ে রাইটার্স হয়ে নবান্নে পৌঁছে গেছেন, কিন্তু সিঙ্গুর তো সিঙ্গুরে থেকে গেছে। সেই সিঙ্গুরেতে আজকে বড় কোনো কারখানা হয়নি, মাঝারি মানের কোনো কারখানা হয়নি। সিঙ্গুরের মানুষের অন্ধকার জীবনে অন্ধকার নেমেছে। সেই সিঙ্গুরের ছেলেমেয়েগুলো পড়াশোনা শিখে গুজরাটে যাচ্ছে চাকরি করতে, আর সেই সিঙ্গুরে গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় মা কালীকে প্রণাম করে বলছে সিঙ্গুর তো আন্দোলনের মাটি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উত্থানের কারণ, ঠিক কারণ, কিন্তু সেটা তো অন্ধকারের জন্য। অন্ধকারের ভেতর থেকেই তো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান। আর তাই বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েগুলো, 55 লক্ষ শিক্ষিত সম্প্রদায়ের ছেলেমেয়েগুলো এই বাংলা থেকে বাইরের জগতে যাচ্ছে চাকরি করতে। ইতিহাস তিনি জানেন না, জানার কথা, কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছেন, টিকিটটা পেয়েছেন, নমিনেশন পেয়েছেন। আমি হুগলির মানুষকে আবার দীপাঞ্জনবাবুর কথা শোনানোর আগে বলবো, ভালো করে ভেবে দেখবেন এই ভদ্রমহিলাকেও খুব দ্রুত বিদায় দেওয়া দরকার, নির্বাচনে তাকে পরাজিত করা দরকার। তা নাহলে বাংলার কপালে যেমন দুর্ভোগ লেখা আছে, হুগলির মানুষের কপালে কিন্তু অনেক দুর্ভোগ লেখা থাকবে। চলুন দীপাঞ্জন চক্রবর্তী এই বিষয় নিয়ে আমার প্রশ্নের উত্তরে কি বলেছেন বাংলা বার্তা দর্শকদের শুনুন। Areas which have been high in risk, and to a great extent, if we had to go through that again, I would do it the same way, just sit it out and restate what I said on television, which is
which my sisters decry me for saying, namely that you hold a gun to my head, you either pull the trigger or take the gun away. I will not move my head. So দেখুন সন্ময়দা, আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই বাংলার মানুষের উদ্দেশ্যে। এই বাংলার মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমি দিদি নাম্বার 1 কি আনবো, নাকি ভারতবর্ষ শুধু নয় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আর ভারতবর্ষে দ্বিধাহীনভাবে শিল্পপতি নাম্বার 1 রতন টাটাকে আনবো। আমরা দিদি নাম্বার 1-এর জন্য 45 মিনিট প্রোগ্রাম দেখে আমাদের জীবন সার্থক মনে করব, নাকি রতন টাটার মতো বিশ্বের একজন অন্যতম শ্রেষ্ঠ এবং ভারতের নাম্বার 1 শিল্পপতিকে এনে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত করব? এটা তো মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। এখন সিঙ্গুরের যে অবস্থা, এটা হতে পারে সত্যি, উনি একটা অগ্রসত্য বলেছেন যে সিঙ্গুর মাননীয় মমতা ব্যানার্জিকে ক্ষমতা এসেছে, সেটা ঠিক আছে, ক্ষমতা এসেছে, কিন্তু তারপরে প্রতিশ্রুতিগুলো কি হলো? 1 বছর হয়ে গেল, 11 বছর, সেই সিঙ্গুর কোথায় গেল? যে স্বপ্ন বাঙালি দেখতে শুরু করেছিল, আমাদের মতো যারা হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে আমরা বাইরে রয়েছি, আমরা স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে সিঙ্গুরে যদি টাটা ন্যানো ফ্যাক্টরি শুরু হয়, তার সঙ্গে সঙ্গে অনুসারী শিল্পগুলো আসে, বাংলায় যদি শিল্পের একটা জোয়ার আসে, যে আমাদের আর বাড়ি ছেড়ে বাইরে থাকতে হবে না, আমরা ফিরবো বাংলায়। কোথায় গেল সেই স্বপ্ন? সন্ময়দা, এই উক্তি আজকেই রোববার মুম্বাইতে আমাদের একটা মুম্বাই প্রবাসী বলে একটি আমাদের ক্লাব রয়েছে, যেখানে প্রায় 30,000 মেম্বার। আমরা মাঝে মাঝেই বড় সড়ো আড্ডার আয়োজন করি। আজকে এই কথা নিয়েই মুম্বাইতে হচ্ছিল এবং লোকে ক্ষোভে ফেটে পড়ছিল। এই রচনা ব্যানার্জি শুধু ধোঁয়াই দেখছেন, শিল্পের পর শিল্প দেখছেন, আমরা তাহলে ঘর বাড়ি ছেড়ে মুম্বাইতে কেন বসে আছি? কেন মুম্বাইতে আমাদের একটা আড্ডার আয়োজন করতে হয় যাতে আমরা বাংলায় কথা বলি, কিছু বাংলা খাবারের আমাদের ব্যবস্থা করতে হয় কেন? তো এটার জবাব তো রচনা ব্যানার্জিকে শুধু নয়, ওনার নেত্রীকেও দিতে হবে, কিন্তু তার আগে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে এটাই চলতে থাকবে, এই খেলা মেলা উৎসব আর দিদি নাম্বার 1-এর 45 মিনিটের প্রোগ্রাম, নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং শিক্ষিত প্রজন্মের ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান হবে বাংলায়। এটা বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত ওই দিদি নাম্বার 1, 2 এদের দিয়ে কিন্তু বাংলার কোনো পরিবর্তন হবে না। সুতরাং এদের পরিবর্তন করাতে হবে, না হলে বাংলার সুদিন ফিরে আসা কিন্তু মোটামুটি অসম্ভব। আমি আমাকে ওই প্রথম পার্টটা বলি, যখন সিঙ্গুর থেকে টাটা ন্যানো ফ্যাক্টরি গুজরাটে চলে যায় সানন্দে, আমি তখন একটি বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক সিকিউরিটি কোম্পানির পশ্চিম ভারতের হেড ছিলাম। আমার কোম্পানি ওই কন্ট্রাক্টটা পায়, টাটা ন্যানোর কোম্পানি কন্ট্রাক্টটা সানন্দে। আমি মোটামুটি প্রত্যেক মাসে যেতাম বোম্বে থেকে সানন্দে। আমি নিজের চোখের সামনে দেখেছি একটু একটু করে সানন্দের গ্রোথ। আর যখন দেখলাম ওই আনন্দের ফ্যাক্টরিতে হাজার হাজার ন্যানো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আশপাশে অনুসারী শিল্পগুলো গড়ে উঠছে, রাস্তা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত সর্বদা বিশ্বাস করুন আমার হৃদয় রক্তাক্ত হতো যে এটা আজকে আমি বাংলায় দেখতে পারতাম। তার বদলে বাংলায় আজকে সর্ষে ফুলের চাষ হয়েছে। এটা যদি বলে থাকেন রচনা ব্যানার্জি যে সিঙ্গুর গর্বের কারণ, তাহলে আমার ওনার চিন্তা শক্তি বা শিক্ষার ব্যাপারে একটা বিরাট সন্দেহ রইল। রতন টাটার মতো মানুষ সারা পৃথিবীর মানুষ যাকে মানেন, আমি ভারতের কথা বলছি না, মুম্বাইয়ের কথা বলছি না, বাংলার কথা বলছি না, সারা পৃথিবী রতন টাটাকে শ্রদ্ধা করেন। সেই রতন টাটা কিন্তু বাংলায় একবার প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমার মাথায় যদি বন্দুক লাগানো হয় তাহলে আমরা এই সিঙ্গুর থেকে যাব না, বাংলায় আমরা আরেকটা জামশেদপুর তৈরি করব। আর সেই রতন টাটা ভেঙে পড়ে প্রায় কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমরা বাধ্য হচ্ছি এখান থেকে চলে যেতে, কারণ মিস মমতা ব্যানার্জি বন্দুকটা ট্রিগার দাবিয়ে দিলেন আমার মাথায়। ভাবা যায়
আর সেই দিনই কিন্তু পশ্চিমবঙ্গের শিল্প যে আমাদের স্বপ্ন ছিল, আমাদের প্রজন্মের পর প্রজন্মের স্বপ্ন ছিল, তার সমাধি হয়ে যায়। আর সেই সমাধির উপর বসে এখন নিরো বেহালা বাজাচ্ছেন আর দিদি নাম্বার 1 করে নাচানাচি করছেন। এটার থেকে দুর্ভাগ্য তো আর কিছু হয় না। আর আপনি সন্দেশখালি নিয়ে যেটা বলছেন, ওই দলের যত মুখপাত্র রয়েছেন তাদের কথা শুনেছেন? এবিপি আনন্দে ওই কুণাল বাবু না কি নাম, কি অসভ্যতা করেছিলেন অগ্নিমিত্রা পালের মতো একজন বিধায়কের সঙ্গে, প্রকাশ্য ক্যামেরা দেখেছে সারা বাংলার মানুষ। ওই দলের একজন কাউন্সিলর দুই বিশ্বাস ন্যাশনাল একটি চ্যানেলে বসে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, হিন্দিতে বলেছেন কি ইংরেজিতে বলছিলেন রেপ হয়েছে সন্দেশখালিতে, রেপ হয়েছে বলছে, একটাও ভিডিও আছে। ভাবতে পারেন, সেদিন আমি দেখছিলাম অন্যান্য রাজনৈতিক দলের 2-3 জন আরো মহিলা কর্মী ছিলেন এবং অ্যাঙ্কার, উনিও একজন মহিলা, শিউরে উঠেছিলেন শুনে। যেটা কি বলছে, বাংলার একটি রাজনৈতিক দলের নেতা নেত্রী নয়, জনপ্রতিনিধি ন্যাশনাল চ্যানেলে বলছেন যে রেপের কোনো ভিডিও আছে কিনা। কোথায় পৌঁছেছি আমরা? কাদের আমরা জনপ্রতিনিধি বানাচ্ছি? কিছু মানুষ তো ভোট দিয়েছেন সেই জনপ্রতিনিধিকে, আর সেই মানুষগুলো যারা ভোট দিয়েছেন ওই রকম জনপ্রতিনিধি বানিয়েছেন, তাদের বাড়িতে যদি সেরকম একটা কোনো এরকম ভয়াবহ দুর্ঘটনা একটা কিছু হয়, ভয়াবহ একটা অপরাধ, গেলে তো তখন বলবেন এই জনপ্রতিনিধির কাছে বিচার চাইতে গেলে আপনার বাড়িতে হয়েছে, প্রমাণ কি? আপনার বাড়িতে হয়েছে তার ভিডিও আছে? আপনার মেয়ের সঙ্গে হয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে হয়েছে, তার কোনো ভিডিও আছে? ভাবতে পারেন, এরা মহিলা বলতেও আমার লজ্জা লাগে। মহিলা জাতকে আমি অত্যন্ত সম্মান করি, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, মানে সবাই তো মহিলা। আর সেই মহিলা হয়ে একজন কর্পোরেটর হয়ে উনি বলছেন রেপের ভিডিও আছে কিনা। আর সেই দলেরই যদি প্রতিনিধি হয়ে লোকসভার জন্য উনি লড়তে যান, এইরকম নির্বাচিত প্রতিনিধি পাঠাবেন সিঙ্গুরের মানুষ, হুগলির মানুষ লোকসভায়, যিনি নিজের রাজ্যের, নিজের স্টেটের মহিলাদের অত্যাচার, এই সমস্ত যে যৌন নির্যাতন, এই যে সাংঘাতিক অপরাধ হয়েছে তার প্রমাণ চাইছেন, ভিডিওগ্রাফি। এদের বিরুদ্ধে তো ক্রিমিনাল কেস করা উচিত। মানসিকভাবে অসুস্থ লোকজন, অশিক্ষিত তো বটেই। আমি সত্যি নিন্দার ভাষা হয় না, আমি দেখলাম কাগজে, এবং আজকেই আমাদের এই মুম্বাই প্রবাসী আড্ডা এই সমস্ত নিয়ে কথা হচ্ছিল। বাংলার রাজনীতি কোথায় চলে গেছে? এরা জনপ্রতিনিধি হবে, এরা সংসদে যাবে, ভাবা যায়? তন্ময় দা, ধন্যবাদ। দীপাঞ্জন দা এত সুন্দর মূল্যায়ন করলেন আপনি। শুধু আমি শেষ করবো এই কথাটা বলে, আরেকটা নুসরাত কিংবা আরেকটা মিমি ইন দা মেকিং হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার বিশ্বাস হুগলির মানুষ শেষ পর্যন্ত সপাটে জবাব দেবেন রচনা বন্দ্যোপাধ্যায়ের এই অসভ্যতার। তার কারণ সিঙ্গুরের মাটির মানুষের ছেলে মেয়েগুলো আজও পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে চাকরি করতে যাচ্ছেন, ব্যবসা করতে যাচ্ছেন। এই বাংলায় তাদের দরজা বন্ধ হয়েছে। ফলে সেই হুগলি এই অসম্মানের জবাব দেবে এই লোকসভা নির্বাচনে। কোন আত্মসম্মান বোধ সম্পন্ন হুগলির একজন ভোটারেরও এই রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া উচিত না, যিনি সেই অভিশপ্ত সিঙ্গুর নিয়ে গর্ব করছেন, যিনি সন্দেশখালী মা বোনেদের বলা কথাগুলো নিয়ে প্রশ্ন শুরু করেছেন আদৌ ঠিক কিনা। এই নির্লজ্জ শয়তানির বিরুদ্ধে হুগলির প্রত্যেকটা মানুষের কাছে আমাদের তরফ থেকে আবেদন থাকবে, এর জবাব কিন্তু ব্যালটে দিতে হবে। আমি একটা শেষ কথা বলি, এটা কিন্তু বাংলার মানুষকে এবার ডিসিশন নিতে হবে যে আপনার কাছে যে 3 মিনিট 2 মিনিট 3 মিনিট সময় থাকবে, যখন আপনি ইভিএম এ বোতামটা টিপবেন, আপনি আপনার বাড়ির মেয়ের মুখটা মনে করুন যে আপনার মেয়ের সঙ্গে যদি সন্দেশখালীর ঘটনা হয়, আপনাকে যদি কোনো এরকম শেখ শাহজাহানের মতো তৃণমূলের দুর্বৃত্ত রাত বিরেতে পিঠে বানাতে বলে, তখন আপনি যদি ন্যায় বিচারের মতো কাছের জন্য যান, এই রচনা ব্যানার্জির মতো যদি আপনি জনপ্রতিনিধি নির্বাচন করেন, তার কাছে গেলে কিন্তু আপনার কাছে ভিডিও চাইবে, আপনার মেয়ের অত্যাচারের ভিডিও চাইবে। অনেক ধন্যবাদ। বাংলার মানুষকে মেনে নিতে হবে, তারপরে তারা ডিসিশন নেবেন কি করবো আমরা। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ তন্ময় দা, জয় হিন্দ।